ছোট গল্পের আসরের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। চলছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা বাঘবন্দি মিসির আলী উপন্যাসটির তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্ব যদি শুনে না থাকেন ইতোমধ্যে, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, শুনে আসলে আশা করছি তৃতীয় পর্ব অবশ্যই ভালো লাগবে। উপন্যাসে যাবার আগে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী গল্পগুলো মিস না যায়। আর এই গল্পটি বা এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তাহলে শুরু করা যাক হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বাঘবন্দি মিসির আলী এর তৃতীয় পর্ব। বদরুল সাহেবের হাতে দাওয়াতের একটা কার্ড। দাওয়াতের কার্ডটা মিসির আলীর। বদরুল সাহেবের ঠিকানায় এসেছে। তিনি নিজেই কার্ড দিতে এসেছেন। বিয়ের নিমন্ত্রণপত্র। মিসির আলী বললেন, আপনার আসার প্রয়োজন ছিল না, কার্ডটা কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। বদরুল সাহেব বললেন, আপনার সঙ্গে তো কথা হয় না, ভাবলাম এই সুযোগে দুটো কথা বলে আসি। ঢাকা শহরে ভাড়াটে আর বাড়িওয়ালার মধ্যে সুসম্পর্ক হয় না, আমি চাই সুসম্পর্ক। মিসির আলী বললেন, আপনি বসুন। বদরুল সাহেব বললেন, বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেই চলে যাব। নানান ব্যস্ততায় থাকি, বসে গল্পগুজব করার মতো সময় কোথায়? আমার বাড়িতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। অসুবিধা হলে সরাসরি আমাকে বলবেন। আগে ফতেকে বললেই হতো, এখন আবার ফতে দোকান দিয়েছে, আলাদা বাসা নেবে। আমার কোনো সমস্যা হলে আমি আপনাকেই বলবো। আপনার কাজের ছেলেটাকে এক কাপ চা দিতে বলুন, চা খেয়ে যাই। নিজের বাড়ির চায়ের চেয়ে অন্যের বাড়ির চা খেতে সবসময় ভালো লাগে। মিসির আলী খানিকটা শঙ্কিত বোধ করলেন। খুব যারা কাজের মানুষ তারা মাঝে মাঝে গায়ে এলিয়ে দেয়। এই ভদ্রলোক মনে হচ্ছে গায়ে এলিয়ে দিতেই এসেছেন। মিসির আলীর হাতে কোনো কাজকর্ম নেই, তারপরেও আজ তিনি সামান্য ব্যস্ত। ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা সেমিনারে যাবেন বলে ঠিক করেছেন। সব কিছু থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এই কাজটা ঠিক হচ্ছে না। বদরুল সাহেব চেয়ারে বসতে বসতে বললেন, আপনি কি করেন এটাই এখনো জানলাম না, আপনি করেন কি? মিসির আলী বললেন, কিছুই করি না। রিটায়ার করেছেন তাই তো? রিটায়ারও করিনি, মাস্টারি করতাম, চাকরি চলে গিয়েছিল। বলেন কি, আপনার চলে কিভাবে? কয়েকটা বই লিখেছিলাম, সেখান থেকে রয়্যালটি পাই, এতে কষ্ট করে চলে যায়। বই বিক্রি বন্ধ হয়ে গেলে কি করবেন? তখন খুবই সমস্যায় পড়ব। ফতের কাছে শুনলাম বিয়েও করেননি। ঠিকই শুনেছেন। এতে একদিক দিয়ে সুবিধা হয়েছে, টাকা পয়সার সাপ্লাই বন্ধ হয়ে গেলে রাস্তায় নেমে পড়ব। একা মানুষের জন্য বিরাট শহরে বাসস্থান ছাড়া বাস করা তেমন কঠিন না। বদরুল সাহেব বিস্মিত গলায় বললেন, রাতে ঘুমাবেন কোথায়? বাথরুম করবেন কোথায়? মিসির আলী হাসি মুখে বললেন, একটা ব্যবস্থা হয়ে যাবে। বদরুল সাহেব উঠে দাঁড়ালেন, ইতস্তত করে বললেন, বাড়ি ছাড়ার আগে আমাকে 1 মাসের নোটিশ দিতে হবে। মিসির আলী বললেন, নোটিশ অবশ্যই দিব। আপনি চা না খেয়ে উঠে যাচ্ছেন। চা খাবো না। মিসির আলীর মনে হলো এই ভদ্রলোক তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তিনি এখন মিসির আলীকে ভাড়াটে হিসেবে দেখছেন না, একজন ছিন্নমূল মানুষ হিসেবে দেখছেন। ছিন্নমূল মানুষের সঙ্গে কোনো বাড়িওয়ালা কখনো গল্পগুজব করে সময় নষ্ট করবে না। মিসির আলীর মনে হলো খুব শিগগিরই তিনি বাড়ি ছাড়ার নোটিশও পাবেন। যে ভাড়াটের টাকা পয়সার সাপ্লাইয়ের ঠিক নেই, তাকে কোনো বাড়িওয়ালা রাখবে না। বদরুল সাহেব চলে যাওয়ায় মিসির আলীর জন্য খানিকটা সুবিধা হলো। সেমিনারে যাওয়া যাবে। শুধু সেমিনার না, তিনি ঠিক করলেন বিয়ের যে নিমন্ত্রণটা পেয়েছেন সেখানেও যাবেন। প্লেট ভর্তি করে পোলাও নেবেন, হাতাহাতি করে রেজালা নেবেন। 1 গ্লাস বোরহানি থাকা সত্ত্বেও আরও 1 গ্লাস নিতে গিয়ে তাড়াহুড়া করে গ্লাস ফেলে পাশের জনের জামাকাপড় ভিজিয়ে দেবেন। নগরে বাস করতে হলে নাগরিক মানুষ হতে হয়। মিসির আলী ঠিক করলেন তিনি পুরোপুরি নাগরিক মানুষ হবার একটা চেষ্টা চালাবেন। সেমিনারের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালীন মানসিক জটিলতা। গেস্ট স্পিকার অধ্যাপক স্টাইনার এসেছেন আমেরিকা থেকে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার অধ্যাপক। তিনি সস্ত্রীক 10 দিনের জন্য এসেছেন। বাংলাদেশে 1 দিন থেকে চলে যাবেন নেপালের পোখরায়। 2 দিন ছুটি কাটিয়ে যাবেন নয়াদিল্লি। নয়াদিল্লির আরেকটি সেমিনার শেষ করে ইজিপ্ট হয়ে দেশে ফিরবেন। প্রফেসর স্টাইনারের মূল স্পন্সর দিল্লির মেডিকেল অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ ফাঁকতালে ঢুকে পড়েছে। যেহেতু নেপাল যাবার পথে বাংলাদেশের ঢাকায় একদিনের জন্য ট্রানজিট নিতেই হবে, কাজেই তাকে ধরা হলো একটা দিন বাংলাদেশকে দিতে হবে। সেমিনারের গেস্ট স্পিকার হবার বিনীত অনুরোধ। তাকে সামান্য সম্মানই দেওয়া হবে। ঢাকায় এক রাত তাকে রাখা হবে 5 স্টার হোটেলে। বিদেশি বিশেষজ্ঞরা এই জাতীয় প্রস্তাবে সহজেই রাজি হয়ে যান। প্রফেসর স্টাইনারও সানন্দে রাজি হলেন। আরেকটা দেশ দেখা হলে মন্দ কি? প্রফেসর রাজি হওয়া মাত্রই ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা ছোটাছুটি শুরু করলেন। বিদেশে বিশেষজ্ঞ এলেই হবে না, প্রধানমন্ত্রীকে আনতে হবে। প্রধানমন্ত্রী মানেই পাবলিসিটি, টিভিতে বিরাট কাভারেজ। প্রধানমন্ত্রীর আগমনের কারণে মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ঘোরাঘুরি, বাড়তি সুযোগ। মোটামুটি নিরুত্তাপ ডাক্তারদের জীবনে কিছুটা উত্তাপ। সেমিনার উপলক্ষে খাওয়া দাওয়া। যেহেতু বিদেশি বিশেষজ্ঞ গেস্ট আসছেন, তার সম্মানে রাতে একটা এক্সক্লুসিভ ককটেল পার্টি। প্রধান বিষয় প্রধানমন্ত্রীর আগমন। মানের ক্রম অনুসারে ককটেল পার্টি, সেমিনারের খাওয়া দাওয়া, বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে শহর পর্যটন, সেমিনারটা ফাও। প্রায় 1 সপ্তাহ কর্মকর্তারা ছোটাছুটি করলেন। তারা পুরোপুরি হতাশ হয়ে গেলেন যখন জানা গেল এই সময় প্রধানমন্ত্রী থাকবেন না, তিনি বিদেশে যাচ্ছেন। এই তারিখে প্রেসিডেন্টকেও পাওয়া যায় কিনা সেই চেষ্টা চলতে লাগলো। 4টা কমিটি করা হলো। একটা হলো এন্টারটেইনমেন্ট কমিটি। এই কমিটি সন্ধ্যাবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। আরেকটি কমিটি হলো ফুড কমিটি। এই কমিটির দায়িত্ব সেমিনারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তৃতীয় কমিটি দেখছেন ককটেল পার্টি। খুবই সেন্সিটিভ বিষয়। কাকে দাওয়াত দিতে হবে, কাকে দাওয়াত দিতে হবে না, এটা চিন্তাভাবনা করে ঠিক করতে হবে। নানান ধরনের ড্রিঙ্কের ব্যবস্থা রাখতে হবে, যাতে বোতলের সংখ্যা এবং বৈচিত্র্য দেখে অধ্যাপক এবং অধ্যাপক পত্নীর চোখ ছানা বড় হয়ে যায়। মূল সেমিনার বিষয়ে কোনো কমিটি হলো না। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না। প্রফেসর স্টাইনারকে পাওয়া গেছে, এটাই গুরুত্বপূর্ণ। সেমিনারে বাংলাদেশ থেকে 2টো পেপার পড়া হবে। পেপার 2টো তৈরি আছে, ব্যাস, আর কি। সেমিনার শেষ হয়েছে। 2 ঘন্টার সেমিনার শেষে অতিথিদের জন্য লাইট রিফ্রেশমেন্ট। সাংবাদিক এবং অতিথিরা খাবারের টেবিলে প্রায় ঝাঁপিয়ে পড়েছেন। তাদের দেখে মনে হচ্ছে দীর্ঘদিন তারা অনশনে ছিলেন। আজই মাত্র অনশন ভঙ্গ করেছেন। কে কার আগে প্লেট নেবেন তা নিয়ে ধাক্কাধাক্কি চলছে। খাবার ভালো, 5 স্টার হোটেলের খাবার। 500 টাকার প্লেটের রিফ্রেশমেন্ট খারাপ হবার কোনো কারণ নেই। এই ধরনের সেমিনারে মিসির আলী প্রথমে 1 কাপ কফি নিয়ে নেন। শুরুতে চা এবং কফির টেবিল খালি থাকে। কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়াই চা কফি নিয়ে নেওয়া যায়। নাস্তার টেবিলের ভিড় যখন কমে, তখন সেখানে নাস্তা থাকে না। আজ ঘটনা অন্যরকম হলো। মিসির আলী কফি নিয়ে এক কোণায় বসে কফিতে চুমুক দিচ্ছেন। তার সিগারেট খেতে ইচ্ছা করছে, কিন্তু জায়গাটা স্মোক ফ্রি কি না বুঝতে পারছেন না। অ্যাশট্রে চোখে পড়ছে না। এই সময়ে মিসির আলীর পেছনে প্রফেসর স্টাইনার এসে উপস্থিত হলেন। বিশুদ্ধ বিস্ময় নিয়ে সাউথের উচ্চারণে ইংরেজিতে বললেন, প্রফেসর মিসির আলী না? আমার কথা মনে আছে? মিসির আলী বললেন, হ্যাঁ মনে আছে। আপনি বাংলাদেশের তা ধারণা ছিল না। আমি জানতাম আপনি শ্রীলঙ্কার। মিসির আলী বললেন, আপনি তেমনভাবে আমার খোঁজ নেবার চেষ্টা করেননি। ভাষা ভাষা খোঁজ নিয়েছেন, কাজেই ভাষা ভাষা তথ্য পেয়েছেন। প্রফেসর স্টাইনার খুব ব্যস্ত হয়ে পড়েন তার স্ত্রীর সঙ্গে মিসির আলীর পরিচয় করিয়ে দেবার জন্য। তিনি মিসির আলীর হাত ধরে টেনে নিয়ে গেলেন স্ত্রীর কাছে। মুগ্ধ গলায় বললেন, ক্যারোলিন, ইনি হচ্ছেন প্যারাসাইকোলজির গুরু। উনার কিছু প্রবন্ধ নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি একটি বই প্রকাশ করেছে। বইটির নাম দি থার্ড কামিং। আমি বইটি তোমাকেও পড়তে দিয়েছিলাম। আমি নিশ্চিত তুমি পড়নি। না পড়লেও পৃথিবী নামক এই গ্রহের কয়েকটি শুদ্ধতম ব্রেনের অধিকারীদের একজনের সঙ্গে হ্যান্ডশেক করো। এই ঘটনার পর মিসির আলী আর নাস্তার জন্য চিন্তা করতে হলো না। বিশিষ্ট মেহমানদের সঙ্গে খাবার জন্য তাকে আলাদা করে নেওয়া হলো। কর্মকর্তাদের একজন এক ফাঁকে গলা নিচু করে বলল, মিসির আলী সাহেব সন্ধ্যার পর ফ্রি থাকবেন? এক্সক্লুসিভ ককটেল পার্টি। হুইস্কির মধ্যে ব্লু লেভেল জোগাড় হয়েছে। মিসির আলী বললেন, আমি তো হুইস্কি খাই না। লাইটার ড্রিঙ্কসও আছে, খুব ভালো ওয়াইন আছে। আমি মদ্যপান করি না। কোক পেপসিও আছে, কোক পেপসি খাবেন? মিসির আলী সহজ গলায় বললেন, মদের আসরে পেপসি কোকওয়ালাদের না থাকাই ভালো। আপনার যে বই আছে তা জানতাম না। বইয়ের কপি কি আছে? একটা কপি আমাকে দেবেন তো? আমার কাছে কোনো কপি নাই, নিজের কপিও নাই। ঠিক আছে, আমি বই জোগাড় করে নেব।
আমার জন্য আমেরিকা থেকে বই আনা কোনো ব্যাপার না। আমার মেয়ে জামাই থাকে আমেরিকায়, ইন্টারনেটে জানিয়ে দিলে নেক্সট উইকে বই এসে যাবে। আপনার জন্য কি একটা কপি আনাবো? না, আমার জন্য কোনো কপি লাগবে না। মিসির আলি ভরপেট খাবার খেলেন, আরও এক কাপ কফি খেলেন। প্রফেসর সাহেবের স্ত্রী কিশোরীদের মতো কিছু আহ্লাদি তার সঙ্গে করল। আমি কিন্তু এই বিখ্যাত মানুষটার সঙ্গে ছবি তুলব এবং তার অটোগ্রাফ নেব। ছবি সেশন এবং অটোগ্রাফ সেশনও শেষ হলো। ফটোগ্রাফারদের ফ্ল্যাশ একের পর এক জ্বলতেই থাকলো। মিসির আলি তার মুখ হাসি হাসি করে রাখলেন। যে পূজার যে মন্ত্র। ফটো সেশন পূজার মন্ত্র হলো মুখভর্তি হাসি। মুখ হাসি হাসি করে রাখা যে এমন এক ক্লান্তিকর ব্যাপার তিনি জানতেন না। সেমিনার হলে মিসির আলি যতটা বিরক্ত হয়েছিলেন তার চেয়ে অনেক বিরক্ত হলেন সেমিনার পরবর্তী কর্মকাণ্ডে। হোটেল থেকে বের হয়ে তার বিরক্তি কেটে গেল। আকাশে মেঘ করেছে। কার্তিক মাসের ঘোলাটে পাতলা মেঘ না, আষাঢ়ের ঘন কালো মেঘ। মেঘ দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। বর্ষাকালের বৃষ্টির এক ধরনের মজা, শীতের অপ্রত্যাশিত বৃষ্টির অন্য ধরনের মজা। বৃষ্টি দেখলে মানুষ উতলা হয় কেন? এরকম চিন্তা করতে করতে মিসির আলি হাঁটতে শুরু করলেন। বৃষ্টি দেখে মন উতলা হবার তেমন কোনো বাস্তব কারণ নেই। ব্যবস্থাটা প্রকৃতি করে রেখেছে। সমস্ত প্রাণীকুলের জিনে কিছু তথ্য দিয়েছে। এই তথ্য বলছে, আকাশ যখন মেঘে ঢেকে যায় তখন তোমরা উতলা হবে। শুধু প্রাণীকুল না, বৃক্ষকুলের জন্যও একই তথ্য। এর কারণ কি? প্রকৃতি কি আমাদের বিশেষ কিছু বলতে চাচ্ছে যা আমরা ধরতে পারছি না? প্রকৃতি কি চায় বর্ষা বাদলায় আমরা বিশেষ কিছু ভাবি, অন্য ধরনের চিন্তা করি? বর্ষা বাদলার সঙ্গে সৃষ্টি সম্পর্কিত কিছু কি জড়িয়ে আছে? প্রকৃতি মানুষকে সরাসরি কিছু বলে না, সে কথা বলে ইঙ্গিতে। সেই ইঙ্গিত বোঝাও কঠিন। বাসায় ফিরে মিসির আলি স্বস্তি পেলেন। ইয়াসিন চলে এসেছে। বাসায় তালা খুলে ঢুকে পড়েছে। তালা খোলার ব্যাপারে এই ছেলেটির দক্ষতা ভালো। মিসির আলি সদর দরজার জন্য ৩০০ টাকা খরচ করে একটা আমেরিকান তালা লাগিয়েছিলেন। তালার প্যাকেটে লেখা ছিল বার্গলার প্রুফ লক। সেই কঠিন তালা ১১-১২ বছরের একটা ছেলে মাথার ক্লিপ দিয়ে খুঁচিয়ে কিভাবে খুলে ফেলে সেটা এক রহস্য। একই সঙ্গে চিন্তারও বিষয়। ইয়াসিন যখন কাজ করে মন লাগিয়ে কাজ করে এবং অত্যন্ত দ্রুত কাজ করে। ঘর ঝাড় দেওয়া হয়েছে, পানি দিয়ে মোছা হয়েছে, বিছানার চাদর বদলে নতুন চাদর টান টান করে বিছানো হয়েছে, দেয়াল ঘড়িতে ব্যাটারি লাগানো হয়েছে এবং ঘড়ি চলছে, ঠিক টাইম দিচ্ছে। ইয়াসিন যেহেতু ঘড়ির টাইম দেখতে পারে না, কাজেই ধরে নেওয়া যায় ঘড়ি নিয়ে দোকানে গিয়ে ব্যাটারি লাগিয়ে এনেছে। মিসির আলি সাহেবের পড়ার টেবিলও গোছানো। টেবিলের ওপর চকচকে ৫০০ টাকার একটা নোট, কলম দিয়ে চাপা দেওয়া। গত সপ্তাহে এই টেবিল থেকেই ৫০০ টাকার একটা নোট হারিয়েছে। সেই নোটও কলম দিয়ে চাপা দেওয়া ছিল। তিনি যখন ইয়াসিনকে জিজ্ঞেস করলেন, একটা ৫০০ টাকার নোট রেখেছিলাম, নোটটা কোথায় রে? ইয়াসিন বলল, জানি না। তুই নিয়েছিস নাকি? না। ভালো করে মনে করে দেখ, নোটটা নিয়ে মনের ভুলে পকেটে রেখেছিস কিনা। ইয়াসিন আবারও বলল, না। তারপর থমথমে মুখে রান্নাঘরে ঢুকে গেল। মিসির আলির সামান্য মন খারাপ হলো। ছেলেটা কি চুরি করা শিখছে এবং এই চুরি শেখার জন্য নানান জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রেখে তাকে সাহায্য করছে? তিনি এই বিষয়ে ইয়াসিনকে আর কিছুই বলেননি। ভেবে রেখেছিলেন সময় সুযোগ মতো নানান ব্যাখ্যা দিয়ে চুরি যে গুরুতর অপরাধের একটি তা বুঝিয়ে দেবেন। সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আর যাওয়া হয়নি। তারপর ঘটনাটা ভুলেই গেছেন। আজ টেবিলে ৫০০ টাকার নোট পড়ে থাকতে দেখে মনে পড়ল। তিনি ইয়াসিনকে ডাকলেন, শান্ত গলায় বললেন, টেবিলের ওপর ৫০০ টাকার নোট কে রেখেছে? তুই? ইয়াসিন হ্যাঁ না কিছুই বলল না। মিসির আলি বললেন, যে নোটটা হারিয়েছিল এটা কিন্তু সেই নোট না। হারানো নোটটা ছিল ময়লা, আর এই নোটটা চকচক করছে। ইয়াসিন তারপরেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুই এখন করছিস কি? রান্ধি। কি রাধিস? হুকনা মরিচের ভর্তা, ডাইল আর ডিমের সালুন। রান্না শেষ করার পর আমার কাছে আসবি। ৫০০ টাকার নোটের বিষয়ে কথা বলবো। আমাকে ভয় পাবার কিছু নেই। আমি কখনো কাউকে শাস্তি দেই না। তুই কি আমাকে ভয় পাস? না। ইয়াসিন রান্নাঘরের দিকে চলে যাচ্ছে। আসন্ন বিচার সভা নিয়ে তাকে তেমন চিন্তিত মনে হচ্ছে না। তার পেট থেকে কোনো কথা বের করা যাবে এটাও মিসির আলির মনে হচ্ছে না। মানুষ দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ কিছুতেই ভাঙবে না, তবে মচকাবে। আর এক শ্রেণীর মানুষের চরিত্রে মচকানোর ব্যাপারটি নেই। সে ভেঙে দুটুকরো হবে কিন্তু কিছুতেই মচকাবে না। ইয়াসিন দ্বিতীয় শ্রেণীর।
500 টাকার নতুন নোট প্রসঙ্গে তার মুখ থেকে একটি বাক্যও বের করা যাবে না। সে পাথরের মতো মুখ করে মেঝের দিকে তাকিয়ে থাকবে। বিড়াল যেমন গড়গড় শব্দ করে, মাঝে মাঝে এই ধরনের শব্দ করবে। বিজ্ঞান দ্রুত এগুচ্ছে। এমন যন্ত্র হয়তো খুব শীঘ্রই বের হয়ে যাবে, যার সামনে কাউকে বসালে তার মাথায় কি আছে সব পর্দায় পরিষ্কার দেখা যাবে। মস্তিষ্কে জমা স্মৃতি ভিডিওর মতো পর্দায় চলে আসবে। কোনো অপরাধী বলতে পারবে না এই অপরাধ সে করেনি। মস্তিষ্ক থেকে স্মৃতি বের করে পর্দায় নিয়ে আসা খুব কঠিন কোনো প্রযুক্তি বলে মিসির আলীর মনে হয় না। আগামী 20-25 বছরে এই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা ঘটে যাবে। কিছুদিন আগে মিসির আলী কাগজে পড়েছেন 2 ভাড়াটে খুনির ফাঁসি হয়ে গেছে। যারা তাকে ভাড়া করেছে তাদের কিছু হয়নি, তারা বেকসুর খালাস পেয়েছে, কারণ প্রমাণ নেই। নতুন পৃথিবীতে প্রমাণের জন্য মাথা ঘামাতে হবে না। আদালতের নির্দেশে মাথা থেকে স্মৃতির টেপ সরাসরি নিয়ে নেওয়া হবে। নতুন পৃথিবীতে নির্দোষ মানুষ কখনোই শাস্তি পাবে না। মিসির আলী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। মেঘ আরও ঘন হয়েছে। স্মৃতিতে ধূলি ধূসরিত শুকনো শহর তৃষিতের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। মিসির আলী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। মেঘ আরও ঘন হয়েছে। শীতের ধূলি ধূসরিত শুকনো শহর তৃষিতের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। এখন যদি কোনো কারণে বৃষ্টি না হয় তাহলে কষ্টের ব্যাপার হবে। স্যার গো! মিসির আলী চমকে তাকালেন। দরজা ধরে ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার মুখে দুশ্চিন্তার লেশ মাত্র নেই, বরং মুখ হাসি হাসি। কি ব্যাপার ইয়াসিন? একটা মেয়ে ছেলে আসছে, আপনারে চায়। মিসির আলী বসার ঘরে চলে এলেন। খুবই আধুনিক সাজ পোশাকের একজন তরুণী, গায়ে বোরকা জাতীয় কালো পোশাক যা ঠিক বোরখাও না। মাথায় স্কার্ফ বাঁধা, স্কার্ফের রং উজ্জ্বল। সাধারণত মরুভূমির মেয়েরা এমন উজ্জ্বল রং ব্যবহার করে। মেয়েটি রূপবতী। তাকে দেখেই মিসির আলীর মনে যে উপমা এলো তা হলো জ্বলন্ত মোমবাতি। মিসির আলী মেয়েটিকে চিনতে পারলেন না। মেয়েটি মিসির আলীকে দেখেই চট করে উঠে দাঁড়ালো এবং তিনি কিছু বুঝতে পারার আগেই তাকে এসে সালাম করে ফেলল। স্যার, আমাকে চিনতে পারছেন? না। ভালো করে আমার দিকে তাকান। ভালো করে না তাকালে আপনি আমাকে চিনবেন কি করে? আপনি তো কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকান না। মিসির আলী ভালো করে তাকালেন। লাভ হলো না, তিনি তখনও চিনতে পারছেন না। মেয়েটি বলল, আমার নাম প্রতিমা। হিন্দু নাম। আমি মুসলমান মেয়ে। এখন চিনতে পেরেছেন? না। মাথায় স্কার্ফ আছে বলে আপনি হয়তো চিনতে পারছেন না। আপনার সঙ্গে যতবার দেখা হয়েছে কখনোই মাথায় স্কার্ফ ছিল না, মাথা ভর্তি চুল ছিল। এখন স্কার্ফ থাকায় হয়তো অচেনা লাগছে। মেয়েটি মাথার স্কার্ফ খুলে মাথায় ঝাঁকুনি দিল। সঙ্গে সঙ্গে মাথার চুল চারদিকে ছড়িয়ে পড়ল। মিসির আলী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। এমন রূপবতী একজনকে দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। স্যার, আমাকে এখন চিনতে পেরেছেন? হ্যাঁ। কেন, আমার নাম প্রতিমা, এটা মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। তোমার মা এক দুপুরবেলায় গান শুনছিলেন, প্রতিমা নামের একজন গায়িকার গান। একটা গান লিখো আমার জন্য। এই গান শুনতে শুনতে তোমার মা আবেগে দ্রবীভূত হলেন। তার চোখে পানি এসে গেল। তার কিছুক্ষণ পর তোমার মার ব্যথা শুরু হলো। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 8 ঘন্টা পর তোমার জন্ম হলো। এই 8 ঘন্টা তীব্র ব্যথার মধ্যে তোমার মায়ের মাথায় একটা গান লিখো আমার জন্য ঘুরতে লাগলো। তিনি যখন শুনলেন তার মেয়ে হয়েছে, গায়িকার নামে মেয়ের নাম রাখলেন প্রতিমা। এই তো, আপনার সব কিছুই মনে পড়েছে। আপনার জন্য আমি নেপাল থেকে একটা চাদর এনেছিলাম। চাদরটা আপনি ব্যবহার করছেন দেখে ভালো লাগছে। স্যার, এখন বলুন আমি কবে থেকে কাজ শুরু করব? মিসির আলী থমকে গেলেন। তিনি যে যন্ত্রণার কথা ভুলে গিয়েছিলেন সেই যন্ত্রণা আবার শুরু হয়েছে। প্রতিমা বলল, আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, ভেবেছিলেন আপনার ঠিকানাটা আমি খুঁজে বের করতে পারবো না। দেখলেন কিভাবে খুঁজে বের করেছি? দেখলাম। প্রতিমা বসতে বসতে বলল, স্যার, আপনি আমাকে ভয় পান কেন? আমাকে ভয় পাবার তো কিছু নেই। আমি আপনাকে নিয়ে একটা বই লিখব, আপনার জীবনের বিচিত্র সব ঘটনার নোট নিব। ব্যাস, ফুরিয়ে গেল। মিসির আলী কিছুই বললেন না, চুপ করে রইলেন। প্রতিমা নামের এই মেয়েটি ভয়াবহ একটা সমস্যা নিয়ে তার কাছে এসেছিল। তিনি সেই সমস্যার দ্রুত সমাধান করেছিলেন। তারপরই মেয়েটির মাথায় ঢুকে গেছে মিসির আলী তার জীবনের যত সমস্যার সমাধান করেছেন সেগুলি সে লিখে ফেলবে। প্রতিমা হাসতে হাসতে বলল, স্যার, আপনি এমন হতাশ চোখে তাকাচ্ছেন কেন? আমি বাঘ ভাল্লুক কিচ্ছু না।
আমি খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ হলেও ভালো মেয়ে। আমি নানানভাবে আপনাকে সাহায্য করব। মনে করুন সকালবেলা আপনার কাছে এলাম, আপনি কিছুক্ষণ কথা বললেন, আমি নোট নিলাম, তারপর আপনার ঘরের কাজকর্ম গুছিয়ে দিলাম। আমি রান্না করা শিখেছি, আপনার জন্য রান্না করলাম। তোমার এখনো বিয়ে হয়নি? না, আমি তো আগেই বলেছি আমি কখনো বিয়ে করব না। প্রতিমা খিলখিল করে হাসছে। মিসির আলি বললেন, হাসছো কেন? প্রতিমা বলল, আপনি হতাশ চোখে তাকাচ্ছেন, আপনাকে দেখে খুবই মায়া লাগছে, এই জন্য হাসছি। চা খাবে? না, চা খাবো না, আমি চলে যাব। আপনি প্রথম ধাক্কাটা সামলে নিন, তারপরে আমি আসব। স্যার, ভালো কথা, আপনার সঙ্গে আমার সাক্ষাতের বিবরণ আমি গুছিয়ে লিখে ফেলেছি, কপি আপনার জন্য নিয়ে এসেছি। কপি আপনি পড়বেন এবং বলবেন কিছু বাদ পড়েছে কিনা। ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। আজই পড়বেন। স্যার, আপনি ঘুম থেকে কখন ওঠেন? রাত করে ঘুমোতে যাই তো, ঘুম ভাঙতে 9টা-10টা বেজে যায়। আমি যখন চার্জ নেব, আপনাকে ঠিক রাত 10টায় ঘুমাতে যেতে হবে। ভোর 6টায় ঘুম থেকে তুলে দেব। 1 ঘন্টা আপনাকে হাঁটতে হবে। 1 ঘন্টা পর মর্নিং ওয়াক সেরে এসে দেখবেন ব্রেকফাস্ট রেডি। মিসির আলি চিন্তিত গলায় বললেন, তুমি এখানে থাকবে নাকি? প্রতিমা বলল, হ্যাঁ, তবে এ বাড়িতে না। বাড়িধারায় আমার পাশাপাশি 2টো ফ্ল্যাট আছে। একটায় আপনি থাকবেন, অন্যটায় আমি থাকব। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনারকে খবর দিয়েছি, সে আপনার ফ্ল্যাটটা আপনার প্রয়োজন মতো করে সাজিয়ে দেবে। লাইব্রেরি থাকবে, লেখার টেবিল থাকবে। আমাকে গিয়ে তোমার ফ্ল্যাটে উঠতে হবে? হ্যাঁ স্যার, এরকম শুকনা মুখ করে তাকালে হবে না। আমি আগামীকাল সকাল 9টার সময় আসব। ঝড় বৃষ্টি, সাইক্লোন, হরতাল যাই হোক না কেন, সকাল 9টায় আমি উপস্থিত হব। ঠিক আছে। এর মধ্যে আমার লেখাটা পড়ে ফেলবেন। লেখার কিছু কিছু অংশ ভালো মতো দেখে নেবেন, আমি দাগ দিয়ে রেখেছি। তুমি কি এখন চলে যাচ্ছ? প্রতিমা হাসতে হাসতে বলল, হ্যাঁ, তবে কাল দেখা হবে, ঠিক সকাল 9টায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে লাভ নেই। আপনি নিশ্চয়ই একদিনের মধ্যে বাড়ি বদলাতে পারবেন না। মিসির আলির মনে হলো মেয়েটা পুরোপুরি সুস্থ না, কিছু সমস্যা তার এখনো রয়ে গেছে। মিসির আলি দুপুরের খাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকালেন। 2টা 25 বাজে। বিছানায় এসে কিছুক্ষণ গড়াগড়ি করা যায়। দুপুরের খাবার শেষ করে বই হাতে বিছানায় কাত হবার মধ্যে আনন্দ আছে। শরীর ভরা আলস্য, চোখ ভর্তি ঘুম, হাতে চমৎকার একটা বই। আজ অবশ্যই হাতে বই নেই। প্রতিমা নামের জ্বলন্ত মোমবাতির লেখা 52 পৃষ্ঠার খাতা। হাতের লেখা না, কম্পিউটারের কম্পোজ করা হয়েছে, স্পাইরাল বাইন্ডিং করা হয়েছে। হাতের লেখা হলে ভালো হতো। মানুষ তার চরিত্রের অনেকখানি হাতের লেখায় প্রকাশ করে। কারো লেখা হয় জড়ানো, একটা অক্ষরের গায়ে আরেকটা অক্ষর মিশে থাকে। কেউ কেউ লেখে গোটা গোটা হরফে, কেউ প্রতিটি অক্ষর ভেবেচিন্তে লেখে, কেউ অতি দ্রুত লেখে। লেখা দেখেই মনে হয় তার চিন্তা করার ক্ষমতা দ্রুত। সে মাথার চিন্তাকে অনুসরণ করেছে বলে লেখাও দ্রুত লিখতে হচ্ছে। তবে কেউ কেউ লেখে ঢিমে তালে। কম্পিউটার মানুষকে অনেক কিছু দিচ্ছে, আবার অনেক কিছু কেড়েও নিচ্ছে। কম্পিউটারের লেখায় কোনো কাটাকুটি নেই, হাতের লেখায় কাটাকুটি থাকবেই। সেই কাটাকুটিই হবে মানুষের চরিত্রের রহস্যের প্রতিফলন। হাতের লেখার যুগ পার হয়েছে, এখন শুরু হয়েছে কম্পিউটারে লেখার যুগ। এই যুগ শেষ হয়ে নতুন যুগ আসবে। কী রকম হবে সেটা মানুষ চিন্তা করছে, আর সেই চিন্তা লেখা হয়ে বের হয়ে আসবে। এরকম কিছু হলে মন্দ হয় না। তাহলে সেই যুগ হবে হাতের লেখার যুগের কাছাকাছি, কারণ চিন্তার মধ্যেও কাটাকুটি থাকবে। প্রতিমার লেখার ওপর মিসির আলি চোখ বুলাতে শুরু করলেন। তার কাছে মনে হচ্ছে তিনি কোনো গল্পের বই পড়ছেন। মেয়েটা সেরকম ভঙ্গিতেই লেখার চেষ্টা করেছে। লেখার ভঙ্গিটা জার্নালিস্টিক হলে ভালো হতো। প্রতিমা লিখেছে, আমার নাম প্রতিমা। এটা কিন্তু কাগজপত্রের নাম না, কাগজপত্রে আমার নাম আফরোজা। যেহেতু আমার মা খুব শখ করে প্রতিমা নামটা রেখেছিলেন এবং আমার বয়স 1 বছর পার হবার আগেই মারা গেছেন, সে কারণেই মার প্রতি মমতাবশত সবাই আমাকে ডাকা শুরু করলো প্রতিমা। মুখে মুখে ডাকনাম এক ব্যাপার, কাগজপত্রে নাম থাকা অন্য এক ব্যাপার। আকিকা করে আমার মুসলমানের নাম রাখা হলো, তবে সেই নামে কেউ ডাকতো না, শুধু বাবা মাঝে মধ্যে ডাকতেন। তখন আমি জবাব দিতাম না। আমার বাবা আমাকে অতি আদরে মানুষ করতে লাগলেন। তিনি আদর্শ পত্নী প্রেমিকদের মতো দ্বিতীয় বিয়ে করেননি। বাড়িতে মাতৃস্থানীয় কেউ না থাকলে তার কন্যার অযত্ন হবে ভেবে তিনি সার্বক্ষণিক একজন নার্স রাখলেন। ছোটবেলায় এই নার্সকে আমি মা ডাকতাম। আমার বয়স যখন 5 বছর, তখন কি একটা কারণে যেন এই নার্স মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শৈশবের এই স্মৃতিটি আমার মনে আছে।
এই মহিলা হাউমাউ করে কাঁদছেন এবং বাবার পা জড়িয়ে ধরতে যাচ্ছেন। বাবা বলছেন, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তোমাকে যে আমি কানে ধরে উঠবস করাচ্ছি না, এই কারণেই তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। যে মহিলাকে আমি মা বলে জানতাম, সেই মহিলার এমন হেনস্থা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো। নার্স মাকে আমি এরপরে আর কোনোদিন দেখিনি। বাড়িতে এই মহিলার কোনো ছবি ছিল না বলে কিছুদিনের মধ্যে আমি তার চেহারাও ভুলে গেলাম। শুধু মনে থাকলো শ্যামলা একটি মেয়ে, যার মুখ গোলাকার এবং তিনি ঠোঁট গোল করে শীষ দিতে খুবই পছন্দ করতেন। শৈশবের ভয়াবহ স্মৃতি এই একটাই। এই স্মৃতির ব্যাপারটা আমাকে সাইকিয়াট্রিস্টদের কাছে বারবার বলতে হয়েছে। বাবা আমাকে অনেক বড় বড় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছেন। তাদের প্রথম প্রশ্নই হলো, শৈশবে কোনো দুঃখময় স্মৃতি আছে, পেইনফুল মেমোরি? মিসির আলি সাহেবও এই প্রশ্ন করলেন। তবে অন্য সাইকিয়াট্রিস্টরা যেমন এই ঘটনা শুনে ঝাঁকের পর ঝাঁক প্রশ্ন করেছিলেন, মিসির আলি তা করলেন না। তিনি শুধু বললেন, ওই মহিলার গলার স্বর কেমন ছিল? আমি অবাক হয়ে বলেছিলাম, গলার স্বর দিয়ে কী হবে? উনার গলার স্বর কেমন জানতে চাচ্ছেন কেন? মিসির আলি বললেন, এমনি জানতে চাচ্ছি। আমি বললাম, গলার স্বর মিষ্টি ছিল, খুব মিষ্টি। ওনার বিষয়ে আমার আর কিছুই মনে নেই, শুধু মনে আছে উনি ঠোঁট গোল করে শীষ দিতেন। মিসির আলি বললেন, আরেকটি জিনিস নিশ্চয়ই তোমার মনে আছে, উনি যে তোমাকে বিশেষ নামে ডাকতেন, সেটা তো মনে থাকার কথা। উনি আমাকে বিশেষ নামে ডাকতেন, এটা আপনাকে কে বলেছে? কেউ বলেনি, আমি অনুমান করছি। এরকম অনুমান কেন করেছেন? কেন? তোমার কথা থেকে মনে হচ্ছে এই মহিলা তোমায় খুবই আদর করত। মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে অতি আদরের কাউকে বিশেষ নামে ডাকা, যে নামে অন্য কাউকে ডাকবে না। এ থেকেই অনুমান করেছি তোমাকে বিশেষ কোনো নামে ডাকতেন। সেই বিশেষ নামটা কি? উনি আমাকে ডাকতেন মাফু। মা বলার পরে ফু বলে লম্বা টান দিতেন, এরকম করে, মাফু। মিসির আলি হাসলেন এবং প্রায় সেই মহিলার মতো করে ডাকলেন, মাফু। আমি সঙ্গে সঙ্গে বললাম, জি। তিনি বললেন, মাফু তুমি কেমন আছো? আমি বললাম, ভালো নেই, আপনি আমাকে সারিয়ে দিন। তিনি আবারও হাসলেন এবং আমার সঙ্গে সঙ্গে মনে হলো ইনি আমাকে সারিয়ে দেবেন। ওনার সেই ক্ষমতা আছে। এখন আমি আমার অসুখের ঘটনাটা বলি। আমি যখন ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি, তখন বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। হার্টের সমস্যা, ডায়াবেটিস, অ্যাজমা অ্যাটাক সব একসঙ্গে। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। আমাকে একদিন ডেকে নিয়ে বললেন, মা, তোর কি পছন্দের কোনো ছেলে আছে? আমি বললাম, কেন? বাবা বললেন, তোর কোনো পছন্দের ছেলে থাকলে বল, আমি তোর বিয়ে দিয়ে দিতে চাই। আমার শরীর ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তার আগেই আমি দেখে যেতে চাই তোর সংসার হয়েছে, যার উপর ভরসা করতে পারিস এমন কেউ একজন তোর আশেপাশে আছে। আমি বললাম, আমার পছন্দের কেউ নেই। বাবা বললেন, আমি দেখে শুনে তোর জন্য একজন ছেলে নিয়ে আসি। বাবার হতাশ মুখ দেখে আমার খুবই মায়া লাগলো। তখন তার অ্যাজমার টান উঠেছে, বুকের ভেতর থেকে শাঁসা শব্দ আসছে। মনে হচ্ছে তার ফুসফুসে ছোট কোনো বাঁশি কেউ রেখে দিয়েছে। যেই তিনি লম্বা করে শ্বাস নিচ্ছেন, অমনি সেই বাঁশিতে শব্দ উঠছে। তখন আমার বিয়ে করার কোনো রকম ইচ্ছা ছিল না। বাবার অবস্থা দেখে বললাম, তুমি যা ভালো মনে করো করতে পারো। বাবা অতি দ্রুত একটা ছেলে জোগাড় করে ফেললেন। ছেলের বাবা মফস্বলের কোনো এক কলেজের অধ্যাপক। বাবা মার একমাত্র ছেলে, মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র, সুন্দর চেহারা। ছেলের সঙ্গে বাবা আমার পরিচয় করিয়ে দিলেন। আমি দেখলাম ছেলে খুবই লাজুক। কথা বলার সময় সে সরাসরি আমার দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে। আমি তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেখানে কথা যা বলার আমিই বললাম, সে শুধু হ্যাঁ হু করল। বিয়ে উপলক্ষে ছেলের বাবা মা ঢাকায় চলে এলেন। ঢাকায় তারা 2 মাসের জন্য একটা বাড়ি ভাড়া করলেন। সব যখন ঠিকঠাক, তখন বাবা বললেন, এখন বিয়ে হবে না, ছেলেটার কিছু সমস্যা আছে। কী সমস্যা বাবা তা ব্যাখ্যা করলেন না। বিয়ে বাতিল হয়েছে শুনে ছেলের বাবা মা দুজনেই খুব আপসেট হয়ে পড়লেন। বাবার সঙ্গে নানান কথাবার্তা বলতে লাগলেন। আমার সঙ্গেও কথা বলার চেষ্টা করলেন। আমি কথা বললাম না। শুধু যে ছেলের বাবা মা আমার সঙ্গে কথা বলতে চাইলেন তা না, ছেলেও আমার সঙ্গে কথা বলতে চাইল। বারবার টেলিফোন। সে শুধু 5 মিনিটের জন্য কথা বলতে চায়। সেই 5 মিনিট তাকে দেওয়া হলো না। তারপরই একটা দুর্ঘটনা ঘটে গেল। ছেলেটা রিক্সা করে যাচ্ছিল।
পেছন থেকে একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। লোকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নেবার পথেই সে মারা গেল। ছেলেটির সঙ্গে আমার কোনো মানসিক বন্ধন তৈরি হয়নি, কাজেই তার মৃত্যু আমার জন্য ভয়ঙ্কর রকম আপসেট হবার মতো কোনো ঘটনা নয়। তারপরেও কয়েকদিন আমার মন খারাপ গেল। বেচারা 5 মিনিট আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। কি হতো 5 মিনিট কথা বললে? আমার সমস্যাটা শুরু হলো ছেলেটার মৃত্যুর ঠিক 6 দিন পর। আমি আমার ঘরে ঘুমোচ্ছি। টেলিফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমার হাতের কাছেই টেলিফোন। টেলিফোন ধরার আগে ঘড়ি দেখলাম, রাত 3টা বাজে। রাত 3টায় কে টেলিফোন করবে? কোনো ক্র্যাঙ্ক কল এসেছে নিশ্চয়ই। টেলিফোন ধরলেই জড়ানো গলায় কেউ নোংরা কোনো কথা বলবে। ধরবো না করেও টেলিফোন ধরলাম। হ্যালো বলতেই ওপাশ থেকে লাইন কেটে দিল। আমি বিরক্ত হয়ে টেলিফোন রেখে বাথরুমে গেলাম। রাতে ঘুম ভেঙে গেলে আমার খুব সমস্যা হয়, ঘুম আসতে চায় না। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে অবাক হয়ে দেখি আমার বিছানায় পা তুলে ছেলেটা বসে আছে। যে বইটা পড়তে পড়তে রাতে ঘুমিয়ে পড়েছিলাম সেই বইটা তার হাতে। খুব স্বাভাবিক ভঙ্গিতে সে বইয়ের পাতা উল্টাচ্ছে। আমি ঘরে ঢুকতেই সে বই রেখে বলল, 5টা মিনিট তোমার সঙ্গে কথা বলবো, এর বেশি না। আমি চিৎকার করে মাথা ঘুরে পড়ে গেলাম। শুরু হলো আমার দুঃস্বপ্নের দিনরাত্রি। এটুকু পরেই মিসির আলী খাতা নামিয়ে রাখলেন। মেয়েটির চিকিৎসা কিভাবে করা হয়েছে তার মনে পড়েছে। লেখা পড়ে নতুন কিছু জানা যাবে না। মিসির আলীর ঘুম পাচ্ছে, বরং কিছুক্ষণ ঘুমানো যেতে পারে। ঘুমের মধ্যে বৃষ্টি নামলে চমৎকার হয়। বৃষ্টির শব্দটা কোনো না কোনোভাবে ঘুমন্ত মানুষের মাথায় ঢুকে যায়। ঝমঝম শব্দে আনন্দময় বাজনা মাথার ভেতর বাজতে থাকে। মানুষের অবচেতন মন বৃষ্টির গান খুবই পছন্দ করে। কেন করে তার নিশ্চয়ই কারণ আছে। কারণটা একদিন ভেবে দেখতে হবে। উপন্যাসের 3য় পর্বটি এখানেই শেষ। কথা হবে আবার পরবর্তী পর্বে বাঘবন্দি মিসির আলী উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।